প্রিয় দর্শক, ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, নৃত্য হৃদয়ের নিঃশব্দ কথা, হৃদয়ের নিঃশব্দ কথাই শুধু নয়, এটি কিন্তু শব্দের খুবই আদিমতম একটি ভাষাও, এবং একই সাথে নৃত্য সুরের দোলায় আত্মার উজ্জ্বল উদযাপন। আজকে বিশ্ব নৃত্য দিবস। ফরাসি নৃত্যশিল্পী এবং ব্যালে ডান্সের রূপকার যা জর্জেস নভেরের জন্মদিনকে ইউনেস্কো তার পারফর্মিং আর্ট ডিপার্টমেন্ট নৃত্য দিবস হিসেবে ঘোষণা করেছেন, এবং আজকের এই বিশ্ব নৃত্য দিবসে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দুজন নৃত্যশিল্পী যারা তাদের জীবনে সময়কে অতিক্রম করেছেন এবং নৃত্যকে করেছেন একটি জীবনময় শিল্প। দর্শক, আমাদের মাঝে আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন সাজু আহমেদ, নৃত্যশিল্পী এবং বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক, এবং আমাদের সাথে আরও আছেন অনিক বোস, তিনিও নৃত্যশিল্পী এবং একই সাথে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাংগঠনিক সম্পাদক। শুভ দুপুর, আপনাদের স্বাগত জানাচ্ছি এবং বিশ্ব নৃত্য দিবসের শুভেচ্ছা। একদম শুভ দুপুর সবাইকে এবং বিশ্ব নৃত্য দিবসের শুভেচ্ছা চ্যানেল আইয়ের মাধ্যমে সকলকে বাংলাদেশের। অনেক ধন্যবাদ। আমরা আজকে তো নৃত্য নিয়েই কথা বলবো, একই সাথে আজকের দিনে আপনাদের যত আয়োজন, যত উদযাপন, সবকিছু সম্পর্কেও জানতে চাইবো। আমি একটু শুরুতেই সাজু আহমেদ আপনার কাছে জানতে চাইবো, আজকে আপনাদের জেলা এবং রাষ্ট্রীয় পর্যায়ে কি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে? ধন্যবাদ। প্রথমে দর্শক এবং সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা 2001 সাল থেকে নিয়মিত এটা পালন করেন, আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করেন, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে যৌথভাবে প্রায় 16 বছর একসাথেই আমরা করেছি এবং এখনও করছি। এবছর আমরা আমাদের জেলা এবং উপজেলা পর্যায়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাংগঠনিক কার্যক্রম আছে, জেলা উপজেলা পর্যায়েও এটা আজকে অনুষ্ঠান হচ্ছে এবং বিভাগীয় পর্যায়ে একসাথে মানে একই সময়, যে সময় আমরা শুরু করব ঢাকায়, সব একই সময় একটা করে বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোচ্ছে, তার সাথে সন্ধ্যায় অনুষ্ঠান। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবছর তারা আলাদা করে তারা দুদিনব্যাপী কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় 2 দিন করছে এবং জেলাগুলোতে একদিন করে করছে। কোথাও কোথাও আমাদের সাথে যৌথভাবেও করছে, কোথাও কোথাও ইন্ডিভিজুয়ালও করছে, মানে একেবারে সারা দেশেই আমরা একসাথে এই দিনটি আনন্দের ভিতরে আছি আর কি। দারুণ। অনেক বোস, কিভাবে কাটাচ্ছেন আজকের দিনটি? আজকে তো একদম আমাদের মহা আয়োজন, একদম মানে এটা আমরা মহা আয়োজনই বলবো, কারণ কেন পুরো বাংলাদেশ মিলে তো হয় এই নৃত্য দিবসটা। পুরো বাংলাদেশের যতগুলো নৃত্য শিল্পী আছে এবং ছোট থেকে একদম বড় অবধি পর্যন্ত, একদম বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সবাই একদম এই আমরা একটাকে উৎসব, আমরা যেমন ঈদ উৎসব করি, বিভিন্ন উৎসব করি, তো এইটাও আমাদের নৃত্য উৎসবটাও আমাদের একদম বিরাট বড় আকারে আমরা, এবং অবশ্যই যে কোনো উৎসবেই মানুষ খুব মানে একদম মানে থাকে, একদম আনন্দিত থাকে, তো ঠিক ওরকমই আনন্দিত আজকে। আচ্ছা, এখানে একটা মানে বৈশিষ্ট্য আছে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এই উৎসবটা করার পিছনে একটা, আমরা 2003 সাল থেকে মানে এটা আনুষ্ঠানিকভাবে মানে জাতীয় নৃত্য উৎসব করেছি আমরা প্রথম। জাতীয় নৃত্য উৎসব শুরু হয়েছে হলো 23 তারিখ থেকে, 29 তারিখে হলো আমরা আন্তর্জাতিক সকল নৃত্যশিল্পীদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। প্রথম জাতীয়ভাবে আমরা সবাই করেছি, ঠিক 29 তারিখে গিয়ে পৃথিবীর তাবৎ নৃত্যশিল্পীদের সাথে একাত্মতা ঘোষণা, এইভাবে আমরা এটা পরপর 4 বার করেছি। এবছরও আমরা করতাম, কিন্তু আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে জায়গাটা, ওখানে আপনারা জানেন আমাদের দেশপ্রেমিক সৈন্যবাহিনীরা আছে, যার কারণে আমরা ওই জায়গাটা স্থান সংকুলন হচ্ছে না, মানে মিলনায়তনগুলো পাওয়া যায়নি, যার জন্য আমরা করতে পারছি না। বলে আমরা 23 থেকে 29 তারিখে পর্যন্ত 7 দিন এক আধারে অনুষ্ঠানগুলো করি। তারপরে এইবার প্রথম আশা করছি যারা উপভোগ করবেন নিঃসন্দেহে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই, যে নৃত্য দিবস, এবং স্টুডিওতে কথা বলছি যাদের সাথে নৃত্যশিল্পী হিসেবে দুজনেই পুরুষ, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, একজন পুরুষ নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন কিংবা নৃত্যের সাথে জড়িত আছেন, এটা কিন্তু সাধারণ মানুষ যারা আছে তারা অনেকেই অনেকভাবে নেয়, বা যারা নৃত্যের সাথে নিজেকে জড়িয়েছেন তাদেরও নানা ধরনের চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়। আমি একটু সাজু আহমেদ আপনার কাছে জানতে চাইবো, আসলে এই শিল্পের সাথে নিজেকে কিভাবে জড়িয়ে ফেললেন আর চ্যালেঞ্জের জায়গাগুলো কি কি ছিল? বিষয়টা খুবই মজার আর কি। নাচ, ছেলেরা নাচ করে, এটা মানে কেমনভাবে মানে ভাবে মানুষ যে আমার ছেলেটি নাচ করে, এটা
তো তেমনি আমার বাবা কাস্টমসে চাকরি করতেন, আমাদের পোস্টিং ছিল কুষ্টিয়ার, তখন উপজেলা ছিল, এখন উপজেলা হয়েছে, তখন থানা ছিল ভেড়ামারা থানায়। আমার শৈশব কেটেছে ওখানে। তা আমরা পাড়ার ছেলেরা সবাই মিলে, মানে যেটা আগে আমাদের সময় ছিল যে পাড়ার ছেলেমেয়েরা সবাই একসাথে থিয়েটার করতো, তা আমরা থিয়েটার করছি, একটা আলতার টিপ বলে একটা নাটক করছিলাম, কাজী আলাউদ্দিনের লেখা। তো আমরা ছোটরাই, আমি সেটা নির্দেশনা দিচ্ছিলাম। তো গ্রামের লোকরা হয় কি, অনুষ্ঠান দেখতে আসলে কিছুক্ষণ পর নাচ দেখতে চায়, নাটকের ভিতরে বা যাত্রার ভিতরে নাচ দেখতে চায়। তো ওইরকম আমি এমনি শখ করে, আমার একটা প্রিয় বন্ধু ছিল ওয়ারেশ তার নাম, খুব ভালো, আমাদের এলাকায় সব খুব ভালো তবলা বাজাতো আর গান গাইতো। আমার এক বন্ধু, সে রাজশাহীর খুব নাম করা পল্লীগীতি শিল্পী আতিয়ার, ও গান গাইতো। তো ওরা দুইজন ছিল। তো এই মাঝামাঝি নাটকের মাঝামাঝি সময় সবাই নাচ দেখতে চায়। তো নাচ তো কেউ তো নাচের জন্য, তো তখন আমি বললাম যে এরকম ড্রেস আছে, ঠিক আছে। তাই আমি বললাম যে বন্ধু তুমি গানটা একটা বাজাও, হারমোনিয়াম বাজাও, একটা গান ধরো আর তুমি তবলা বাজাও। তো ওরা দুজনই খুব নাম করো এই অঞ্চলে। তো ও তবলা বাজালো ওয়ারেশ, আর আতিয়ার গান গাইলো। আমি জানি না তখন তো মোবাইল ফোনের যুগ থাকলে কি হতো, মানে আমি খুব আনন্দের সহিত নাচলাম। এবং পরের দিন দেখে যে খুব হইচই পড়ে গেল যে আমাদের সাজু নাচতে জানে। তো সেখানে একজন, এটা আমি একটা কথা বলি যে নাচ, সাজু ভাই যেমন বললেন যে উনি নাচ করেছেন, কিন্তু আগে আমরা ঘেটু, তারপরে এই ধরনের যে নাচগুলো, ঘেটু নাচ, তারপরে আরো ছেলেরা কিন্তু তখনকার সময়টা ছেলেরা মেয়ে সেজে নাচতো, এবং এটা ছিল একদম প্রচলন, কোনো মেয়ে নাচতো না, ছেলেরা নাচতো। হ্যাঁ, কিন্তু এটা ছিল সংসেজে, মানে মেয়ে হয়ে, মানে মেয়ে ইয়ে করে। তারপরে একটা সময় এসে এটা ভাগ হওয়ার পরে আস্তে আস্তে মেয়েরা ইন করলো, আস্তে আস্তে বোঝার চেষ্টা করলো, এবং শিল্পটা আরো বেশি পলিশড হলো। হ্যাঁ, তখন আস্তে আস্তে একটা ছেলে একটা মেয়ে একদম খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হলো। এবং আমাদের সেই ক্ষেত্রে আমাদের রাইজা খানম ঝুনু, উনি ছিলেন একদম ওই মানে সেই সময়কার বলছি, আমার ওস্তাদ, আমার গুরু। তো উনি ছিলেন মহিলা নৃত্যশিল্পীদের মধ্যে, বাংলাদেশের নৃত্যশিল্পী সংস্থা তাকে বলা হতো নৃত্য গুরুমাতা, এই উপাধি তাকে দেওয়া হয়েছে। মানে তখনকার যে একটা ছিল, কলুষিত ছিল যে মেয়েরা নাচতে পারবে না, মেয়েরা ঘর থেকে বেরোবে না, কিন্তু সে বেরিয়ে যে নাচ করা শুরু করলো, এটাই ছিল তার সাহস। যাই হোক, আমি ওই জায়গাটা একটু শেষ করি। তো ওইখানে আমাদের খুব ভালো আরেকজন তবলাবাদক ও দেখছিল নাচের অনুষ্ঠান। তো সে দেখে বলল, তুমি নাচ শিখেছো কার কাছে, তুমি নাচতে পারো? আমি বললাম না, নাচ শিখিনি কারো কাছে, কিন্তু ওইটা দেখে। আর আমাদের ওই অঞ্চলে মানে বিভিন্ন টেলিভিশন তো তখন একটাই চ্যানেল ছিল, তো ওই চ্যানেলের ওই রুমঝুম অনুষ্ঠান হতো, এরকম কয়েকটা অনুষ্ঠান দেখে কিছু কিছু জিনিস আমার ভিতরে কাজ করেছিল। তা আমি দেখে একটা মানে নাচ নিজেই পারতাম। তখন ওই জন্য বললো যে তুমি তো নাচ পারো এত ভালো, তাহলে তুমি শেখো। এই আমার যাত্রা শুরু হলো, শেখার যাত্রা শুরু হলো। তারপরে শিখতে শিখতে শেষ পর্যন্ত পড়াশোনা করতে করতে এই নাচের লাইনে পড়াশোনা শুরু, পণ্ডিত বিরজু মহারাজ তার কাছে শিখলাম। তারপরে এখন তো আমি নাচের একজন শিক্ষকও বটে। লাইলা হাসান নৃত্য সারথী, লাইলা হাসান ওটা করতো আর কি। আপনার কাছে একটু জানতে চাইবো যে সাজু আহমেদ, তার কাছ থেকে শুনছিলাম তার নৃত্যের সাথে যাত্রাটা, এবং তার চ্যালেঞ্জের জায়গাগুলোও কিন্তু নিশ্চয়ই আছে, সেগুলো আমরা শুনবো। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এই যে আপনারা যখন বলছিলেন যে আজকের কার্যক্রমগুলি বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে এই কার্যক্রমগুলি চলছে, এখন শেখার জায়গাটাও কিন্তু এইভাবে ভাগ হয়ে গেছে, সেন্ট্রালি কেউ শিখছে, কেউ বিভাগীয় জেলা পর্যায়ে শিখছে, সেই জায়গাগুলোতে আপনাদের কার্যক্রমগুলি কি? এখন আমরা আগে যেটা আমরা করেছি, যে আমরা তো এত মাধ্যম ছিল না, একটা আমি যেমন বুলবুল একাডেমিতে নাচ করেছি, এবং এখন ওখানকার সিনিয়র শিক্ষক হিসেবে আছি। তো ওই সময়টাতে এরকম খুব অল্প কয়টা মানে একাডেমি ছিল যেখানে কিনা নাচ শেখানো হতো, এবং যারা মফস্বল থেকে, বিভাগ থেকে ঢাকাতে এসে ঢাকামুখী হয়ে তারা নাচ করে তারপরে যেত। আর এখন যেটা হচ্ছে যে একজন যারা মানে বাইরে থেকে আসছে, ঢাকার বাইরে যারা, তারা এখান থেকে তৈরি হয়ে যে আবার নিজেরা যে আলাদা করে ক্লাস খুলে আবার আরও সবাইকে শেখাচ্ছে। তো এই পরিবর্তনটা এটাই যে এখন খুব সহজে নাচটা শিখতে পারছে। আর আরেকটা শ্রেণী আছে যে ওই ইউটিউব দেখে নাচ করা, এটা তো খুবই একটা মানে জঘন্য একটা, আমি বলবো যে ইউটিউব দেখা যায়, নাচ দেখা যায়, বাট শেখানোটা আমার মনে হয় না যে ইউটিউব দেখে বা কোনো দেখে নাচ করাটা ঠিক, এটা আমি বলবো। আর
মানে এই পরিধিটা নাচের শিক্ষার পরিধিটা বেড়েছে। তারপর আমি বলবো যে তারপরেও এই জায়গাটা একটু স্বল্পতা আছে। ওরা এখনো প্রাতিষ্ঠানিক দিক থেকে ওরা এখনো একটু মানে পিছিয়ে আছে। এটাকে আরো যদি মানে করা যায়, মানে বলিষ্ঠ করা যায়, যে বাইরে যে শেখায়, মানে আমাদের ঢাকার বাইরে যে যদি আরো কার্যক্রম হয় তখন সবাই শিখতে পারে ভালো। আমি একটু আবারও সাজু আহমেদ আপনার কাছে আসছি। এই যে নৃত্য শিল্প এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারটিও আসছে, আপনি দীর্ঘদিন ধরে এই শিল্পের সাথে আছেন। আপনাদের সময় যখন আপনারা শিখেছেন কিংবা সেই পরিবেশটা এবং এখনকার এই নৃত্য শিল্পের পরিবেশটা, এই দুটোর মধ্যে পার্থক্য যদি বলি কি? আচ্ছা, প্রথমত যেটা, যে একজন ছেলে ডান্সার আর একটা মেয়ে ডান্সার, মেয়েদের জন্য একরকম অসুবিধা ছিল, ছেলেদের জন্য আরেকজন। বিশেষ করে নাচের ক্ষেত্রে ছেলে নাচে, যেমন আমি একটা ছোট্ট এই কথাটা বলতে আমার খুব আনন্দ হয়, যে ধরেন মেয়ের বিয়ে দেবে, তো কেউ কি কখনো বলতে শুনেছেন যে আচ্ছা আমার একটা ছেলে দেখে দেন তো ভালো নাচে, আমার জামাই হবে? হয়তো মেয়ের জন্য তাও বলে মেয়ে ভালো নাচে, একটা মেয়ে দেন আমার ছেলের বউ বানাবো, এটাও শোনা যায় না। কিন্তু একটা গানের ক্ষেত্রে হয়তো বলে গান টান এরকম। তার মানে এইরকম একটা জায়গা অতিক্রম করতে হয়েছে, মানে নাচে। এবং কীরকম নাচে, মানে এরকম অনেক শিক্ষিত মানুষ এরকম বলতে শুনেছে। তখন আমাদের ভিতরে একটা কাজ করলো যে আমি যখন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক হলাম 2002 সালে, তখন আমার মনে হলো যে এটাকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রমের সাথে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়। এমন আমাদের পাশের পৃথিবীর বহু দেশে আছে নৃত্যকলা সম্পর্কে অনেক উচ্চ শিক্ষা নেওয়া, আমাদের নাই। তখন আমরা বললাম ঠিক আছে, তখন আমরা কি করি, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা প্রথমবারের মতো 2003 সালে তৎকালীন সময়ে যারা সরকার প্রধান ছিলেন, শিক্ষামন্ত্রী থেকে শিক্ষা প্রতিমন্ত্রী দুজনকে আমাদের অনুষ্ঠানে দাওয়াত করলাম। 7 দিনের অনুষ্ঠান। দেশের 7টা বিভাগীয় শহর হচ্ছে, সব বিভাগের যে সমস্ত বিভাগে শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ডের মহাপরিচালককে আমরা দাওয়াত দিলাম। দাওয়াত দিয়ে আমরা প্রথম আনুষ্ঠানিকভাবে দাবি করলাম যে পাঠ্যসূচিতে নৃত্যকলা অন্তর্ভুক্ত করা হোক। তারপর আমরা করলাম কি, সমস্ত স্কুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচের সামনে আমরা নাচ করলাম এবং গণস্বাক্ষর সংগ্রহ করলাম। তারপরে সমস্ত জায়গায় আমরা স্মারকলিপি দিলাম এবং পরপর যতগুলো গভর্নমেন্ট ছিল প্রত্যেকটা গভর্নমেন্টকেই আমরা এই শিক্ষা সংশ্লিষ্ট বিষয়গুলোকে নিয়ে বারবার বলেছি, বারবার দিয়েছি। দিতে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় 14 সালে এটা যাত্রা শুরু করলো। তার আগে প্রাতিষ্ঠানিকভাবে নৃত্যকলা, তার আগে শান্তা মারিয়াম 2010 সালে, এবং শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় 2010 সালে নৃত্যকলায় ওনারা একটা সম্মাননা দিয়েছিল, তার ভিতরে আমাকেও দিয়েছিল। এবং পরবর্তী সময় রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়, এই 3টা বিশ্ববিদ্যালয় উচ্চ শ্রেণীতে এবছরে আমাদের নতুন যে পাঠ্যসূচি, প্রাথমিক পাঠ্যসূচি নৃত্যকলা অন্তর্ভুক্ত হয়েছে আমরা জানি, এবং এর জন্য বইও বেরিয়ে গেছে। আমি জানি না যে এটা বাদ হলো, কিন্তু শুনছিলাম নানা রকমভাবে বাদ হয়েছে। আমি একটাকে মানে অদ্ভুত তথ্য দিই, এটা আমাদের দেশবাসী জানা উচিত। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি 2006 সালে নোবেল পান। উনি যখন নোবেল পান, একমাত্র নোবেল লরিয়েট যিনি তখন তার নোবেল অনুষ্ঠানে যান, তখন বাংলাদেশ থেকে তিনি একটা নাচের দল নিয়ে যান। আচ্ছা, এই একটা অদ্ভুত ঘটনা যে তিনি নিয়ে যান। কিছুদিন আগে আমি শিশু একাডেমিতে একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে ওনার যে প্রেস সচিব উনি উপস্থিত ছিলেন। আমি তাকে বলেছিলাম যে এরকম এই ঘটনাটা বলেছিলাম যে নৃত্যকলা যেন যে প্রাথমিক পাঠ্যসূচিতে নৃত্যকলা অন্তর্ভুক্ত, এটা যেন বাদ না হয়, একটু আপনারা খেয়াল রাখবেন। তো আমার এই আজকের এই দিনে আমি দেশের সকল নৃত্যশিল্পীদের পক্ষ থেকে অনুরোধ করবো ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি তার অনুষ্ঠানে তিনি নাচের দলকে নিয়ে গিয়েছিলেন, বাংলাদেশের প্রতিনিধিত যশাসব নৃত্যশিল্পীরা গিয়েছিলেন সেই অনুষ্ঠানে, অনুরোধ করবো যেন আমাদের পাঠ্যসূচি থেকে যেন আমরা আমাদের প্রাথমিক পাঠ্যসূচিতে নৃত্যকলা যেন বাদ না হয়। নাচ এমন একটা জিনিস যে আমি যে কোনো কথা, কারণ নানান দেশের নানান ভাষা, কিন্তু নাচ কিন্তু একটাই ভাষা। তো নাচের ভাষা সর্বজনীন, মানে আমি যে দেশ থেকে যেখানেই যাব
আমি যেভাবে অঙ্গভঙ্গি দিয়ে যে জিনিসটা বোঝাবো ঠিক আরেকটা দেশে শিখছে একইভাবে বোঝাবে। এটাই হলো গিয়ে নাচের ভাষাটা হলো গিয়ে একদম সর্বজনীন, আন্তর্জাতিক, একদম এইভাবে। এইখানে আমি একটু প্রশ্ন করতে চাইছিলাম, এই যে নৃত্যশিল্প, এই শিল্পের সাথে কিন্তু যারা কাজ করেন এটা অন্যান্য শিল্পের চাইতে কিন্তু বেশ ব্যয়বহুল, এখানকার কস্টিউমের কথা চিন্তা করলে কিংবা সার্বিক দিক চিন্তা করলে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকের ইচ্ছে আছে কিন্তু আসলে ইচ্ছেটাকে পূরণ করতে গেলে অনেক ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে করণীয় কি বলে আপনি মনে করেন? আমরা যেটা এখন দেখি যে অনেক সময় অনেক ট্যালেন্ট বেরিয়ে আসে, তখন ওই ট্যালেন্টগুলোকে আমরা যারা টিচার, আমরা শিক্ষক যারা আছি তারা আমরা কিন্তু সুযোগ দেই। আবার দেখা যাচ্ছে যে অনেকে মুখ ফুটে বলতে পারছে না, এরকম কিন্তু আমাদের প্রত্যেকটা স্কুলে দেখা যাচ্ছে যে আমরা 10 জনকে বিনা বেতনে শেখাচ্ছি, আবার কাউকে সুযোগ করে দিচ্ছি বিভিন্ন জায়গায়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা করে যাচ্ছি, তবে সংখ্যায় হয়তো খুব কম, মানে এটা খুব একটা বেশি না। তো এটার জন্য যেটা দরকার যে নাচের যে মানে পরিশ্রমের যে পারিশ্রমিকটা, এইটা যদি মানে পরিপূর্ণভাবে পাওয়া যেত তাহলে আমার মনে হয় নৃত্যশিল্পীরা খুব উপকৃত হতো, এবং সেই সাথে প্রত্যেকটা বাড়ি মানে ঘর থেকে প্রত্যেকটা জায়গার থেকে সবাই এখন শেখে। অবশ্য আমি যে বলবো না যে এখন না শিখছে না, তা না, অবশ্যই সবাই এখন যে নাচের যে সংখ্যা এখন কিন্তু অনেক। দেখা যাবে যে আগে ছিল যেটা আমি বলি 100, এখন দেখা যাবে 1000, তো বেড়েছে। কিন্তু ওই যে যেটা বলেছি যে নাচের যে পারিশ্রমিকের ব্যাপারটাতে আমরা খুব পিছিয়ে আছি এই জায়গায়। নাচের যেমন যদি কেউ গান গায় তাহলে সে ঘরের একটা শাড়ি পরে গান গাইতে পারে, কিন্তু নাচ করতে গেলে ঘরের শাড়ি পরে গান নাচ করা যায় না। এক একটা নাচের এক একটা রকমের, আবার একটা শাড়ি, একটা ড্রেস বা একটা কিছু একদিন একবার একটা পরলে আরেকটা অনুষ্ঠানে এটা আপনি তো এটা পড়েছিলেন, মিডিয়াতে তো করাই যায় না। মিডিয়ার কথাটা আসলো এখানে যে বিষয়টি জানতে চাই, গণমাধ্যমের কথা যদি আমরা চিন্তা করি, এখানে নৃত্যশিল্প অন্যান্য শিল্পের তুলনায় আমরা কমই দেখি। সেক্ষেত্রে আপনাদের এখানে সবচেয়ে ধন্যবাদ পাওয়ার জায়গা হলো বাংলাদেশ টেলিভিশন, যে বাংলাদেশ টেলিভিশনের একটা সাপ্তাহিক অনুষ্ঠান আছে নৃত্যের তালে তালে, সেটা বহু বছর ধরে আছে, হয়। আর ঈদে তো বিশেষ অনুষ্ঠান করেন, কিন্তু অন্য অন্য চ্যানেলগুলো সাধারণত ঈদের সময় বিশেষ অনুষ্ঠান করেন নাচের। তারা যদি মাসে একটি মাসিক অনুষ্ঠানও যদি করে, কিছু যদি না করে, একটা ত্রৈমাসিকও যদি একটা নাচের অনুষ্ঠান, তাহলে এটার পরিধি বৃদ্ধি হয়। যেহেতু আমরা ভাবছি যে নৃত্যকলা একটি মানে শুধুমাত্র বিনোদন নয়, এটার সাথে অনেক কিছু জড়িত। ধরো একটা বাচ্চা জড়তামুক্ত হওয়ার জন্য, মানে শিশু বয়স থেকে যদি সে নৃত্য চর্চা করে তাহলে মানসিক এবং শারীরিকভাবে দুটোভাবে সে জড়তা। না, সাজু ভাই আরেকটা কথা আমরা বলতে পারি যে যারা নাচ করছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে মডেল হচ্ছে, নাটক করছে, সব করছে, মানে জড়তামুক্ত হয়। বিভিন্ন যে তারা কিন্তু নৃত্যশিল্পীরাই কাজ করছে, অনেক নাম করা একদম। এবং আমাদের চ্যানেলের কথাও যদি বলি, আমরা কিন্তু সেরা নাচি নামের একটি রিয়েলিটি শো করেছিলাম, দুঃখজনক বন্ধ হয়ে গেছে। অসংখ্য নৃত্যশিল্পী সেখান থেকে বের হয়েছে। একটা এই ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বাংলাদেশ সম্পর্কে আমি বলবো, যে এই যে সারা পৃথিবীতে এখন রিয়েলিটি শো হয়, এখন আপনি ভেবে দেখেন বাংলাদেশে কত বছর আগে নতুনগুলো হয়েছে, যখন রিয়েলিটি শো নাই তখন বাংলাদেশে নতুন করে রিয়েলিটি শো হয়েছে, এবং আমাদের দেশে শিশু প্রতিযোগিতা জাতীয় স্বাধীনতার পরপরই আমাদের দেশে শিশু প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং এই রিয়েলিটি শো যেরকম সেরা নাচি, এগুলো প্রতি বছর না হলেও চলবে, সেটি আমরা প্রত্যাশা করি এবং আমরা কাজ করি। এবং চ্যানেলকে আমি ধন্যবাদ দিতাম যে, এবং অনেক বড় বড় ডান্সারকে তারা প্যাট্রোনাইজ করেছে, তার বেরিয়ে আসছে এখান থেকে বেশ নাম করা কয়েকজন। তারপরে হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেছে। এখানে আমাদের ছাত্রছাত্রীরাও আছে, তারা খুব এখান থেকে, এটি একটি চলমান প্রক্রিয়া এবং এখান থেকে আসলে রিয়েলিটি শো হিসেবে চলতেই থাকবে। একদমই তাই। আমরা এই যে নাম করা এই ব্যাপারটি আসছিল, আমরা একটু অনেক বছর আপনার কাছে জানতে চাইবো, যখন নৃত্যশিল্পী হিসেবে কাজ করছেন নিশ্চয়ই নাম করা কেউ অনুপ্রেরণার জায়গায় ছিল, কার কথা বলবেন? সেক্ষেত্রে বলবো যে আমি আমার গুরু রাইজা খানম ঝুনু, ওনাকে দেখে উনি যখন যেখানে যেতেন সবাই তাকে দেখে একটা শ্রদ্ধা, একটা যে ভালোবাসা, এই যে আরো যারা আছেন মিনু হক, তারপরে লাইলা হাসান, তারপরে কেউ দিয়ে একটা যে ঝুনুপা মানে মাঝখানে 15-20 বছর নাচ বন্ধ করে দিয়ে সূর্যমুখী নদীতে মায়ের অভিনয় করতে, তখন এরা সবাই ছাত্র, আমরা সবাই ছাত্র,
সে যখন শিশু একাডেমি মঞ্চে যখন উঠলেন, সে মায়ের ক্যারেক্টার করে, আমরা ছিলাম তার সন্তান, এরকম মানে হলের ভিতরে কান্নার রোল পড়ে গেল যে এইরকম একটা মানে এক্সপ্রেশন দিয়ে সে উঠলেন, মানে এই মুক্তিযুদ্ধের মা, একটা মুক্তিযোদ্ধার মা, সে ঢুকলেন, মানে অদ্ভুত ব্যাপার। তো ওইখান থেকেই আসলে নাচের ইয়েটা আর কি বেশি, যে না ভালো নাচ শিখবো। এই যে ভালো নাচের ব্যাপারে আমি বলি যে এই যে যারা নাচ করছে এখন, যারা ভালো করছে তারা তো একদম খুব তুঙ্গে ভালো করছে। এখন কিন্তু আমাদের বাংলাদেশে অনেক নৃত্যশিল্পী আছে যে খুব ভালো কাজ করছে, সেটা মেয়ের সংখ্যাও বেশি, ছেলের সংখ্যাও বেশি। আর যারা মানে করতে পারছে না, তারা যদি একটু নজর দেয় যে আসলে নাচ কিন্তু একদম গুরুমুখী বিদ্যা, একদম গুরুমুখী বিদ্যা, যে এই জিনিসটাতে আমরা যারা মানে নাচ করছে এখন, যেমন করছে কি, যেমন যে একটু নাচ করলো, নাচ করে দেখা গেল যে ওকে একটু নাচানো যাচ্ছে, অমুকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, তমুকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, যে এই করো, তখন হচ্ছে কি তাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তারা তখন বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে। মানে কত গুরুত্বপূর্ণ যে গুরুমুখী বিদ্যা, যে গুরুর মুখের দিকে তাকিয়ে তালিম গ্রহণ করতে হয়। যেমন এমনি এমনি কানে শুনেও অনেক কিছু হয় না, গুরু সেই গানের ক্ষেত্র, নাচের ক্ষেত্রে, মানে গুরুমুখী। ধরেন কিছু একটা জায়গায় একটা গুরু বলতেছে যে তা থেই তা তা ধা ধিন ধিন ধা তি ধা, তো এই যে দেখাচ্ছে, সে যদি তার একটা মিস করে, মানে সে যদি একটা এক্সপ্রেশন, তার মানে কি তা থেই থেই তাত তাত, মানে আমি কানে দুল পড়েছি, আমি নায়িকা সেজেছি, তুমি আমাকে দেখছো না, আমার কানে দুল ছিল সুন্দর একটা। তার এই জিনিস যদি কেউ মানে লক্ষ্য করে না থাকে গুরুর মুখের দিকে তাকিয়ে, তাহলে তো সে বুঝতে পারবে না। আবার গান গাওয়ার সময় গুরু কতটুকু মুখ হা করলো, কিভাবে গাইছে, ঢংটা কেমন, হ্যাঁ ভালো লাগছে কেন, এই সব কিছু মিলিয়ে গুরু কি বলছে, এই জন্যই গুরুমুখী বিদ্যা কখনোই অবহেলার জিনিস নয়। একদমই তাই। এবং এই যে আমরা বলছিলাম যে নতুন যারা আসছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাচ্ছে একটু নাচতে পারলে, এখন আপনার কাছেই জানতে চাইবো সাজু আহমেদ, নতুন যারা নৃত্যশিল্পী হিসেবে কাজ করতে চায় বা শিখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? সবচেয়ে বড় ব্যাপার যে আমরা যখন বাফায় শিখেছি, আমরা এখন শিক্ষক বাফার, আমিও বাফার শিক্ষক, আমি এখন একটা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে আমি রিসার্চ পার্সন হিসেবে পাঠদান করি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে, শান্তামানি বিশ্ববিদ্যালয় যারা আছে, এই যে প্রাতিষ্ঠানিক যে পড়াশোনাটা শুরু হয়েছে, নিয়ম মেনে পড়ছে, যেমন আমরা আগে যেটা জানতাম, ধারণাটা পাল্টে গেছে। আমরা যখন পড়তে যাই বাইরের দেশে, পড়াশোনা করলাম, পড়াশোনা শিখে আসলাম, তখন আমি ভাবলাম যে যখন শিখতে যাই তখন ভাবলাম, আচ্ছা আমি এটা কি শিখলাম, হ্যাঁ মানে আগে আমি কি জানতাম, এখন কি জানলাম। তখন এখন যে শিশুটি আস্তে আস্তে বড় হচ্ছে, সে যখন প্রাতিষ্ঠানিকভাবে প্রত্যেকটা জিনিস শিখতে শিখতে বড় হচ্ছে, তখন তার ভিতরে ধরেন আমাকে বলল যে তুমি কেন নাচ পেশা হিসেবে নেবা, এবং আমি যখন নাচ করতাম আমি জানতাম না যে নাচ পেশা হিসেবে নেওয়া যায়, কিন্তু নাচতে নাচতে একটা সময় দেখলাম যে হ্যাঁ এটা পেশা হিসেবে নেওয়া যায়। তাহলে ওই বাচ্চাটি ধরেন অন্য ভালো ফিজিক্স ভালো পড়লো না, কেমিস্ট্রি ভালো পড়লো না, অমুক কিছু ভালো, কিন্তু ভালো গাইলো, ভালো নাচলো, ভালো স্পোর্টসে কাজ করলো, তাহলে তো সে সেটা নিয়ে পড়তে পারে। তাহলে এই জিনিস থেকে আমি কেন বলছি, কেন সে অনেক বাচ্চা। আরেকটা কথা বলে দিই, যে যখন আমাদের দেশ থেকে বাইরে যায় ছেলে মেয়েরা পড়তে, বিভিন্ন ইউনিভার্সিটিতে যায়, তখন কিন্তু তোমার এক্সট্রা কারিকুলাম কি, তখন ওই জায়গাটা কিন্তু ওই নাচ যদি কেউ জানে, তাহলে পুরো বিশ্ববিদ্যালয় তাকে চিনে, মানে পুরো ইউনিভার্সিটি তাকে চেনে, যেটা একটা নাচ জানে, অথচ একটা নাচ জানে সে, কিন্তু একদম মানে সবাই তাকে চিনে ফেললো। আমি আরেকটা জিনিস বলছি যে আমাদের কিন্তু এখন এইখান আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ইংলিশ মিডিয়াম স্কুলে, যেমন আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল BIT টিচার, আমি সেই সাথে আমি আমার নিজস্ব একাডেমি, সেটা আলাদা স্পন্দন, এবং বুলবুল একাডেমিতে কাজ করছি, আর বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা তো আমরা একদম অতপ্রতভাবে জড়িত। তো এই যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেটা হচ্ছে যে পুরো বাচ্চাদেরকে নার্সারি থেকে, প্লে নার্সারি থেকে নিয়ে তাদের মিউজিক ক্লাস আছে, এবং তাদেরকে গান শেখানো হচ্ছে, রেগুলার নাচ শেখানো হচ্ছে, রিদম সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলা রীতিমতো অনেক আগে থেকে একদম রীতিমতো তারা অলিম্পিয়াড প্রতিযোগিতা করে আমাদের জাতি দেখে। আচ্ছা আরেকটা ব্যাপার একটু বললে ভুলে যাব, সময়ের অল্প তো,
বাংলাদেশ নৃত্যশিল্পী তো একদম কন্টিনিউ, মানে আপনি যদি 2003 সালের থেকে যত বাংলাদেশ প্রকাশনা আছে এবং যতগুলো সরকার আসছে প্রত্যেক সরকারের কাছে নিয়মিত দাবি করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এটা অন্তর্ভুক্ত হয়েছে, অন্য অন্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা ব্যবস্থায় গেছে, মানে এটা সম্পূর্ণ বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার একেবারে সম্পূর্ণ অবদান, মানে এইভাবেই বাংলাদেশের নৃত্যশিল্পী সংস্থা আসলে নৃত্যশিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাক এবং বাংলাদেশের নৃত্যশিল্পী যারা আছে তারাও তাদের প্রাপ্য সম্মান পাক এবং তারাও ভালো কাজ করুক, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আমাদের জন্য গর্ব হয়ে উঠুক। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আবারও বিশ্ব নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে এবং আশা করছি আজকে সারাদিনের আয়োজনে আপনারা ভীষণ রকম উপভোগ করবেন এবং দর্শক যারা আছে তারা উপভোগ করবেন। আপনাকে ধন্যবাদ চ্যানেল আইকে এবং এই অনুষ্ঠানের সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে সবার জন্য নুপুরের শুভেচ্ছা। তাকিটে ছুন ছুন তাকিটে দা ধা দা ধা তাকিটে ছুন ছুন তাকিটে ছুন ছুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। বাংলাদেশের নৃত্য শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তারা সকলেই ভালো থাকুক সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।